নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রিলিজ হল তরুণ পরিচালক অরিজিৎ সিনহার শর্ট ফিল্ম সহজ পাঠের আসর। মূলত ছোটদের ভালো লাগার কথা ভেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটি। সহজ পাঠ নিয়ে ছোটদের ভালো লাগার কথা ভেবে মেদিনীপুর শহরে এই ধরনের কাজ এই প্রথমবার। এই সিনেমার সঙ্গীত, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন বিশ্বজিৎ সিনহা, প্রযোজনা করেছেন মধুশ্রী চক্রবর্তী, দৃশ্যগ্রহণ ও সম্পাদনার কাজ করেছেন শোভন মুখার্জি, সহযোগিতা করেছেন অহন ভট্টাচার্য, পোস্টার মেকিং করেছেন দিলীপ দাস, অভিনয়ে রয়েছেন সুদীপ কুমার খাড়া, মণিকাঞ্চন রায়, অরিজিৎ সিনহা, সুব্রত মহাপাত্র, প্রদীপ সেন, শেখ আকরাম সহ এক ঝাঁক শিশু শিল্পী। গাছে জল ঢেলে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সেন, লেখিকা ও সমাজকর্মী রোসেনারা খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ সিনহা, চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, চিকিৎসক দীপক মাসান্ত, অধ্যাপক প্রদীপ বেরা প্রমুখ। সঞ্চালনা করেন অরিজিৎ সিনহা ও পৌলমী চক্রবর্তী। আজ অনেকদিন পর মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠানে যায় তখন অনেক পরিচিতরা যারা রয়েছে প্যান্ডেমিকের কারণে যাদের সঙ্গে আমাদের ফেসবুকে যোগাযোগটা এখন হয় বা অন্য মাধ্যমে কম হচ্ছে, তাদের সাথে দেখা হয়ে যায়, দেখতে পেরে তাদের ভালো লাগছে আজকে। আর আরেকটা জিনিস আমি নোটিস করলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটা বিশেষ সময় কোভিডের কারণে, কিন্তু কোভিড আমাদের উৎসাহটাকে কোনো অংশে কমাতে পারেনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরিজিতের এই যে অর্গানাইজেশন রয়েছে, অরিজিৎ সহজ পাঠের কাজটা যেমন করছে, অনেকদিন ধরে আমি লক্ষ্য করেছি অনেক কাজই করে যাচ্ছে, সেটা অবশ্যই একটা জোরে হাততালির দাবিদার। আমি সবার কাছে যেটা আশা করছি, আমাদের চারপাশের সিচুয়েশন দেখে, সমস্ত কিছু নেগেটিভিটি দেখে যখন মন অনেকটা নেগেটিভ থাকে, তার মাঝখানে তার মধ্যে দিয়ে ভালো কিছু খুঁজে নেওয়া, ভালো কিছু করা, সেটা সবাই পারে না। অরিজিৎ সেটা বারবার করে যাচ্ছে। এই ইনিশিয়েটিভটা সহজ পাঠের আসর, বাচ্চাদের জন্য যে এই ভাবনাটা আমার খুব ইনোভেটিভ মনে হয়েছে। আমার আজকেও অনেকবার বলেছে অনুষ্ঠানে থাকার জন্য, উইকেন্ডে হয় বলে আমি বেশিরভাগ সময় থাকতে পারি না, সেটা কোথাও আমার একটা গিল্টি ফিলিং থাকে। আজকে আমার আসতে পেরে ভালো লাগছে, আর আমি ওকে খুব অন্তঃস্থল থেকে আমি কি বলবো জানি না, আমি সাধুবাদ জানাই যে ওর যে চেষ্টাগুলো, ও যেদিন আমাকে ইনভাইট করতে আসে সেদিন ওর মেয়ে হয়েছে, ও বোধহয় তখনও হসপিটালে যেতে পারেনি, সে এসে বললো ম্যাডাম আমার মেয়ে হয়েছে। আমি বললাম তুমি এখানে কি করছো? বলে না ম্যাডাম এই কাজটাও তো করতে হবে। তো ওর এই এফার্টটা, এই উৎসাহ, সমস্ত কিছুকে আমি সাধুবাদ জানাই। এইভাবেই নির্ভীকভাবে এই কালচারাল অর্গানাইজেশন এগিয়ে চলুক। ধন্যবাদ সকলকে। বাংলার রাজনীতির ইতিহাসে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে অমিত শাহের ঐতিহাসিক সভা, বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল দল তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। প্রতিদিন 2-3টে করে উইকেট পড়ছে তৃণমূলের। 2021 নির্বাচনের আগে তৃণমূল দলটাতে কেউ আর থাকবে না, শুধু পিসি ভাইপো ছাড়া। রাজ্য রাজনীতিতে বিজেপির আর প্রতিপক্ষ বলে কিছু নেই। অমিত শাহের সভার প্রস্তুতি দেখতে এসে বললেন লকেট চট্টোপাধ্যায়। সবাই রয়েছেন নেতারা মেদিনীপুরের, এবং সব প্রস্তুতি চলছে, জোর কদমে প্রস্তুতি চলছে। সবাই খুব উৎসাহিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এখানে, এবং এই মাঠে আমাদের ঐতিহাসিক সভা আগেও হয়েছে এবং কালও ঐতিহাসিক সভা হতে চলেছে, এবং ইতিহাসে একটা স্মরণীয় দিন হিসাবে থাকবে বাংলার রাজনীতিতে। এটাই বলবো, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে তাতে করে শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের একাধিক নেতা আপনাদের দলে যোগদানের একটা সম্ভাবনা, এবং সেটা কি সেই এই মাঠেই, কি ঐতিহাসিক মাঠেই কি হতে চলেছে? কালকে সভা আছে, কালকে ঐতিহাসিক মাঠে তো অনেকেই জয়েন করার কথা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে তৃণমূল দলের যে এই ধরনের খারাপ অবস্থা, সেটা আমরা অনেকদিন আগে থেকেই আমরা বলতাম, এবং এটা সত্যি হতে চলেছে। তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। আমরা যদি লাস্ট 15-20 বছরের রাজনৈতিক ইতিহাস দেখি, এইরকম কিন্তু কখনো এই ধরনের কিছু হয়নি যে সেই
মানে একের পর এক জায়গা থেকে ফাটল ধরতে শুরু করেছে, কোথাও উত্তরে, কোথাও দক্ষিণে, কোথাও পূর্বে, কোথাও পশ্চিমে, চারিদিক থেকে কোথা থেকে ফাটল বেরোচ্ছে কেউ জানতে পারছে না। প্রত্যেক দিন একটা করে উইকেট পড়ছে, প্রায় তৃণমূলে 2-3টে করে উইকেট পড়ছে তৃণমূলের, এবং আমাদের ভারতীয় জনতা পার্টি তত মানুষের আগে চলে যাচ্ছে, এবং এটাই মনে হচ্ছে যে 2021-এর আগে আবার তৃণমূল দলটাই না, মানে আর কিছু না থাকে, পিসি ভাইপো ছাড়া হয়তো কেউই থাকবে না। দিদি আরেকটা কথা, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একসময় আপনাদের চরম প্রতিদ্বন্দ্বী, এখনো প্রতিদ্বন্দ্বী, সেই তৃণমূলের নেতারাই আপনাদের দলে যোগদান করছেন, তাদেরকে নিয়ে লড়াই করবেন কি করে? দেখুন, যেসব লোকে যারা ভালো, যারা মানুষের জন্য কাজ করেছে, যারা মানুষের সেবা করেছে, তাদেরকে অলওয়েজ আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের মন বড়, আমাদের দরজা খোলা আছে, যারা ভালো আছে। কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা গুন্ডামো করেছে, মস্তানি করেছে, তাদের এই দলে কখনো জায়গা নেই। বাবুল সুপ্রিয় তো কালকে বলেছেন যে যেমন আপনার পাণ্ডবেশ্বরের যে বিধায়ক, তাকে নেওয়া যাবে না, এরকম তথ্য সামনে আসছে। দেখুন, বাবুলের মতামত নিশ্চয়ই দিয়েছে, কিন্তু এইটুকু বলতে পারি যে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই বিবেচনা করছে। আগামী দিনে তৃণমূলের দলটা থাকবে না, এবং আমাদের লড়াইটা তো ছিল তৃণমূলের হয়ে, এখন তৃণমূল দলটাই থাকলো না, পুরো একদম একপেশে হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না যে আর সেই ভোটের যে আমরা 2019-এ যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল, আমরা লড়েছিলাম, হুগলি থেকে আমি লড়েছিলাম, হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল, এখানে সেই লড়াইটাই নেই, কারণ আগে থেকেই মাথা নত করে নিচ্ছে তৃণমূল। প্রতিপক্ষ কি আপনার 2021-এর প্রতিপক্ষ বলে তো আর কিছু নেই, মানুষ আমাদের সাথে হয়ে গেছে। তৃণমূল দলটার যে ভেতরে কিচ্ছু ছিল না, এই নেতারা যারা আসছেন তারা চলে আসাতে বোঝা যাচ্ছে না যে কিছু ছিল, দুর্নীতিতে ভরপুর ছিল। রাজমিস্ত্রি সনাতন সিংহের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করবেন, সেই জন্য সেই বাড়িতে এখন সাজো রব। বৃহস্পতিবার সন্ধ্যায় শালবনী থানার কর্ণকর 10 নম্বর পঞ্চায়েতের বালিচুরি গ্রামে মাটির দেওয়াল রং করে সাজানো শুরু হয়েছে। সনাতন জানায়, এমন একজন ব্যক্তি আসছেন যার জন্য গর্বিত। ভাত, ডাল, রুটি, পটল, উচ্ছে, ঢেঁড়স, খোসলা শাক ভাজা, শুক্তো, ফুলকপির তরকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় থাকছে। কলা পাতায় খাওয়ানো হবে। রান্না করবে তার স্ত্রী সরস্বতী ও মা যমুনা। বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন জানতে পেরে আপ্লুত সিং পরিবার। 26 বছরের সনাতন রাজমিস্ত্রির কাজ ছাড়াও নিজের বিঘা তিনেক জমিতে ধান চাষ করেন, তা দিয়েই চলে সংসার। বাবা ঝুনু চাষের কাজে সহযোগিতা করেন। 3 বছরের মেয়ে সুস্মিতা বাড়িতে থাকে। সে অবাক হচ্ছে বাড়িতে এত মানুষের সমাগম দেখে। একচালা মাটির বাড়ি, সামনে উঠান, পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হচ্ছে একটি পাকা বাড়ি। সেই বাড়িটি আবার তার দিদার নামে বরাদ্দ, কাজ চলছে। কেন্দ্রীয় মন্ত্রী আপনার এখানে আসবে তো? কি রান্না করবেন? কি ভালো লাগছে আপনাকে? মানে কি রকম বিষয়টা, কি রকম ভাবে নিচ্ছেন আপনারা? বিষয়টা খুবই তো ভালো লাগছে। কি রান্না হবে? কি ভাত, ডাল, সবজি, উচ্চা ভাজা, পটল ভাজা, শুক্তা। নিজে হাতেই খেতে দেবেন? এটাই কিভাবে দেখছেন, মানে পুরো বিষয়টাকে? একজন কেন্দ্রীয় মন্ত্রী এসেছে, আপনার বাড়িতে আসবে, ভালো লাগছে? আনন্দের? কবি শুভ দাশগুপ্তের একগুচ্ছ কবিতা নিয়ে বাচিক শিল্পী স্বাগতা পাণ্ডে তার নতুন অডিও সিডি ভালোবাসার রঙের শুভ উদ্বোধন করলেন শুক্রবার। এই অডিও সিডিতে বাচিক শিল্পী স্বাগতা পাণ্ডের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কবি স্বয়ং। 4টি কবিতা সম্বলিত এই অডিও সিডিটি শুক্রবার শুভ উদ্বোধন করেন শিল্পী তথা কবি শুভ দাশগুপ্ত। শুভবাবুর কথায়, স্বাগতা একজন গুণী বাচিক শিল্পী, ভালো কাজও করছেন। আগামী দিনে স্বাগতা চাইলে আবারও তারা একসাথে কাজ করতে আগ্রহী তিনি। আমার নতুন কবিতার সিডি ভালোবাসার রং, এই কবিতাতে, এই সিডিটাতে সমস্ত কবিতাগুলোই শুভদার, এবং শুভদার পরিচালনাতেই এই সিডিটা করেছি। আর এই সিডিটা হচ্ছে আমার দ্বিতীয় সিডি। এর আগে একটা ছিল রবীন্দ্রনাথের ওপরে পুরোটাই, তো এটা আমার দ্বিতীয়, এবং এটাতে পুরোটাই শুভদারই পরিচালনাতে এবং শুভদারই কবিতা নিয়ে এই সিডিটা করা। এই জন্য আমি এই সিডিটা করেছি ধুন স্টুডিওতে, উল্টোডাঙ্গার। শুভদার কাছে কৃতজ্ঞতা জানানোর সত্যি আমার ভাষা নেই,
এত সুন্দর উনি এতে মিউজিক দিয়েছেন, এত সুন্দরভাবে পরিচালনা করেছেন। তো শুভদা এমনিতেই আমার অভিভাবক তো বটেই, অবশ্যই আমার গুরুও বলা যেতে পারে। এবং শুভদার সাথেই সিডিটা করে আমি এতখানি আনন্দ পেয়েছি, এত কিছু শিখেছি সিডিটা করার সময়তে। উনি এত সুন্দরভাবে আমাকে পরিচালনা করেছেন, শুধু আমি বলবো না যে শুধু মিউজিক পরিচালনা করেছেন, উনি সব পুরো বিষয়টা এত সুন্দর দায়িত্ব নিয়ে করেছেন এবং আমি এত কিছু শিখেছি। আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ শুভদার কাছে। ভালোবাসার রং এই সিডিটার নামকরণও কিন্তু শুভদার করা, যেটা আমার বলা হয়নি, বলতে একটু দেরি হয়ে গেল। আর যেটা বিশেষত্ব এই সিডিটার সেটা হচ্ছে এটাতে শেষ যে কবিতাটা রয়েছে সঙ্গীতা, এই কবিতাটা কিন্তু শুভদা আমি দুজনে মিলে করেছি। এটা যৌথ একটা কবিতা, যৌথ একটা প্রয়াস। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টাতে চেষ্টা করেছি যে এত বড় একটা হিমালয় মাপের একটা মানুষের কাছাকাছি অন্তত কিছু করার। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, শুভদাকে বলেও ছিলাম যে আপনার সাথে আমি একটা কিছু করতে চাই। শুভদা এই কবিতাটা শুধুমাত্র আমার জন্যই লিখে দিয়েছিলেন এবং মানে আমি কৃতজ্ঞ যে শুভদা এই কবিতাটাতে আমার সঙ্গ দিয়েছেন। ওর আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি অনুরোধ করব ভালোবাসার রং এই সিডিটা আপনারা সবাই শুনবেন। ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো আমি, যদি সম্ভব হয় শুনবেন, আমরা খুব খুশি হব। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী দিন একসঙ্গে কাজ করার ইচ্ছে আছে আরো? অবশ্যই শুভদার সাথে কাজ করার ইচ্ছে নেই, এটা বললে মানে এর থেকে বেশি আর অন্য কিছু বলা যাবে না। শুভদার সাথে আমার জীবনের শেষ পর্যন্ত আমার কাজ করার ইচ্ছে রয়েছে, কারণ শুভদার সাথে কাজ মানে শুধু কাজ নয়, ওটা একটা শেখা, ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা। শুভদার সাথে কাজ যারা না করেছেন তাদেরকে এটা বোঝানো যাবে না যে এটার অভিজ্ঞতাটা কত অন্যরকম। আমি অবশ্যই পরে আবার শুভদার কবিতা নিয়ে, শুধুমাত্র শুভদার কবিতা নিয়েই আমি আবার কাজ করবো পরবর্তী। এই ভালোবাসার রং এই সিডিটা আজকের সন্ধেবেলায় এইখানে উদ্বোধন হলো। এই কাজটা বেশ অনেকদিন আগেই আমরা করেছি, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সব কাজই পিছিয়ে গেছে, সেই হিসেবে এটা প্রকাশিত হতে একটু দেরি হলো। কিন্তু স্বাগতা যখন প্রথম এই কাজটা করার কথা বলে তখন ব্যস্ততার মধ্যেও আমি বলি যে হ্যাঁ করবো কাজটা, এবং শেষ পর্যন্ত ওদের সুবিধে অনুযায়ী ওরা গিয়ে পৌঁছয় উল্টোডাঙায়। এবং যে ধুম স্টুডিওর কাজটা হয়েছে, আমি ইদানিংকালে গত কয়েক বছর ধরে ছোট বড় সব কাজই ওখানেই করি, কারণ করে আনন্দ পাই। কৌশিক ওখানকার কর্ণধার, কৌশিক অত্যন্ত গুণী একজন রেকর্ডিস্ট, খুব যত্ন নিয়ে কাজ করে, খুব ভালোবেসে কাজ করে। আর স্বাগতার কবিতাগুলো বলার সময় যথেষ্টই আন্তরিকতার সঙ্গে বলেছে। আর আবৃত্তি শিল্প এখন তো খুবই জনপ্রিয়। আমি কলকাতার বাইরে যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে কারুর কাজ আমার বেশ মনে হয়েছে অন্যরকম এবং বেশ আন্তরিকতায় ভরা। স্বাগতার কাজও সেই রকম। আশা করব যারা এই সিডিটা আগামী দিনে যারা শুনবেন, উপভোগ করবেন, তারা একটা নতুন কিছু খুঁজে পাবেন। কারণ আবৃত্তি শিল্পের একটা মুশকিল হচ্ছে কিছু প্রথিতযশা শিল্পীকে অনেকে অনুকরণ করে থাকেন, কিন্তু স্বাগতা কাউকে অনুকরণ করে না, নিজের মতো করে করে। আর এটা একটা বড় গুণের কথা, কারণ সবাই যদি তার আগেকার কোনো সফল শিল্পীকে অনুকরণ করতে যান তাহলে শিল্পটা এগোয় না। সেই হিসেবে স্বাগতা বড় কাজ করেছে, বড় মাপের কাজ করেছে। এবং যদিও ও নিজে থাকে মেদিনীপুরে, কিন্তু ভালো কাজের তো কোনো ভৌগোলিক সীমানা হয় না। আমি আশা করব শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলাতেই, এই বাংলা ও বাংলা মিলিয়ে যারা বাঙালি শ্রোতা আছেন দেশে বিদেশে, তাদের কাছে এটা পৌঁছবে এবং তারা এর যে আনন্দ সেটা উপভোগ করবেন। আমি আমার শুভকামনা জানাই এবং সেই সঙ্গে এটাও জানাই যে আগামী দিনে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভাবনা থেকে কাজ করুক স্বাগতা, এবং শিল্প চর্চার মধ্যে দিয়ে যে সুন্দর জীবন ও কাটায় সেই জীবনটাও সুন্দর হয়ে উঠুক, সার্থক হয়ে উঠুক। এই ভালোবাসার রং এই সিডির সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি। সকলকে এই উপলক্ষে আরো একবার ধন্যবাদ জানাই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।